ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। আজকে যেহেতু ২২শে শ্রাবণ রবীন্দ্রনাথের তিরোধান দিবস। তা আমরা সংবাদ পাঠের যে অভ্যাসের দিন, এদিনটা সংবাদ পাঠ হবেই। তো সংবাদ পাঠের আগে আমরা একটু করে ছোট্ট করে রবীন্দ্রনাথ ঠাকুরের একটু গান বা একটু কবিতা আবৃত্তি করব বা গাইবো। তারপরে যার, যার সংবাদ আছে সেটি পাঠ করবেন। কিন্তু কোনটাই যেন ওই ১ থেকে ২ মিনিটের মধ্যে যেন হয়। তারপরে যেমন ৫ থেকে ৬ মিনিটের মধ্যে গান অ্যা কম সংবাদ পাঠ হয় সেরকম। মানে মোটামুটি মোট ৮ মিনিটের মধ্যে যেন শেষ হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। ঠিক আছে? তো আমরা শুরু করব আজকে কবি প্রণামের মাধ্যমে। কবিকে একটু প্রণাম জানিয়ে আজকে আমরা শুরু করছি। ৬ই আগস্ট ১৯৪১ শ্রাবণ পূর্ণিমার রাত। চারিদিকে চাঁদের আলোয় থই, থই করছে। প্রতিমা দেবী বারান্দায় দাঁড়িয়ে টের পাচ্ছেন কোমল জোছনায় কার যেন কান্না লেগে আছে। উঠানে নিঝুম হয়ে আছে ডাক্তারের গাড়ি। বাবা মশায়ের ঘরে আলো জ্বলছে। লোকজন পা টিপে টিপে যাতায়াত করছে। খবর আসতে পারে যখন তখন রবীন্দ্রনাথ চলে গিয়েছেন। মর্ত্যলোকের লীলা সাঙ্গ হয়েছে তাঁর। ভরা শ্রাবণ আজ বৃষ্টি লুকিয়েছে। মানুষের চোখের জলে তাই বুঝি মাটি ভিজবে এবার। একা একা অঝরে কাঁদছিলেন প্রতিমা দেবী। একসময় সুধাকান্ত ও রানীচন্দ এসে তাকে বললেন, চলুন একবার। রবীন্দ্রনাথের ঘরের দিকে ধীরে ধীরে পা বাড়ালেন প্রতিমা। বাবা মশাইয়ের কানের কাছে গিয়ে ডাকলেন একবার, বাবা মশাই আমি। আর পড়তে পারলেন না। বাবা মশাই কোনো উত্তর দিলেন না। বাবা মশাইয়ের পাশে নিকট আত্মীয়রা ধীরে ধীরে জড়ো হচ্ছেন। রাত ১২টার পরেই কবি অনন্তের দিকে যাত্রা শুরু করলেন। রানীচন্দ গুরুদেবের পায়ের কাছে বসে দেখলেন রবীন্দ্রনাথের পূবমুখী শিয়রের ওপাশে আকাশে শান্ত স্নিগ্ধ পূর্ণিমার চাঁদ। জোছনার চন্দন ঝরে পড়ছে বিশ্বকবির অনন্তলোকগামী দুই ডানায়। ওই কবি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছেন। রানীচন্দ থরথর করে কাঁপতে লাগলেন। গান ভেসে আসছে, কে যায় অমৃত ধাম যাত্রী। রাত ২টোয় রানীমহলানো বিস্ফোরণ পেলেন। ৭ই আগস্ট ১৯৪১ আজ বাংলার ২২শে শ্রাবণ। ভোর ৪টে থেকে নিকট আত্মীয়, বন্ধু পরিজন, প্রিয়জন দলে দলে আসতে লাগলেন। ঠাকুর বাড়ির বাইরে সকাল থেকে কবির অগণিত ভক্তের ভিড়। তারা সবাই একটিবারের জন্য তাকে দেখতে চান। তাদের প্রবল জনস্রোত ঠাকুরবাড়ির মূল প্রবেশদ্বার প্রায় ভেঙে দিয়েছে। সকাল ৭টায় রামানন্দ চট্টোপাধ্যায় কবির শেষ শয্যার পাশে বসে উপাসনা করলেন। মেয়েরা গাইছে কবির রচিত ব্রহ্মসঙ্গীত। ৯টা থেকে অক্সিজেন দেওয়া শুরু হলো। গুরুদেবের পায়ে প্রতিমা দেবী অঞ্জলি ভরে চাঁপা ফুল দিয়ে গেলেন। গুরুদেবের পায়ের হাত রেখে রানীরা টের পেলেন ক্রমশ উষ্ণতা কমে আসছে। দুপুর ১২টা ১০ কবি সম্পূর্ণ চলে গেলেন। নন্দলাল বসুর গুরুদেবের শেষ যাত্রার পালঙ্ক নির্মাণ করলেন। সহযোগীকে আবেগাপ্লুত ধরা গলায় বললেন, যা, আজ রাজার রাজা নগর পরিক্রমা করে চিরবিদায় নেবেন। বেনারসি চাদর নিয়ে আয়। লাল বেনারসি কাপড়ে সোনালি বুটি দেওয়া চাদর পাতা হলো পালঙ্কে। সহস্র জুঁই বেলের মালায় ঢাকা পড়ল সেই রাজ পালঙ্ক। গুরুদেবকে সাদা বেনারসি জোড় পরানো হলো, সাথে গরজের পাঞ্জাবি, কোঁচানো ধুতি, গলায় রজনীগন্ধার পুড়ের মালা, কপালে চন্দন। তার চারপাশে শত সহস্র শ্বেত পদ্ম ও রজনীগন্ধা। তার হাত দুটি বুকের কাছে ছিল। সেখানে দেওয়া হলো একটি শ্বেত পদ্ম কর্পূরক। ঠিক যেন ঈশ্বর শুয়ে রয়েছে নিদ্রামগ্ন হয়ে। শত সহস্র মানুষের কাঁধে চেপে শুরু হলো অন্তিম যাত্রা।
শ্রাবণের শরীরে হাত রাখলো চিরবিষাদ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসে জানায় শ্রদ্ধা ও প্রণাম। একটা কথা বলি, দেবাশিস দা বললেন, যা শোনালেন সত্যি ভেতর থেকে যেন খান খান হয়ে গেল। ওনার কথা বলা মানুষকে কাঁদিয়ে দিল। আমি গানটা গাইবো। আমরা শুরু করব আজকে সংবাদ পাঠ। তার আগে যেটা বললাম, যেভাবে ওই গান বা কবিতার মাধ্যমে তাকে শ্রদ্ধা জানিয়ে তারপরে সংবাদ পাঠ করব। তো আমি একটা গান করি। আমরা পরপর ডাকবো, আপনি থাকুন। হ্যাঁ, সবাই আছেন, যারা আছেন সবাইকে ডাকবো আস্তে আস্তে। প্রথমে আমি শ্যামলী বসুকে ডাকবো, যিনি সংবাদ পাঠ করবেন। তার আগে গান বা কবিতা কিছু একটা শোনাবেন। সবাই একটু মিউট করে দেবেন প্লিজ। নমস্কার। নমস্কার। আজ 22শে শ্রাবণ। এই দিনটিতে আমরা কবিগুরুকে স্মরণ করে আমি একটি গানের 2 লাইন শোনাচ্ছি। দেবাশিস তো মানে কাঁদিয়ে দিল, আমি চেষ্টা করছি তবু 2 লাইন গাওয়ার। ভরা থা ভরা থা ভরা থা ভরা থা স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি ভরা থা ভরা থা মিলনের উৎসবে তাই ফিরায়ে দিও আনি ভরা থা ভরা থা বিষাদের অশ্রুজলে নীরবের মর্মতালে গোপনে উঠুক খোলে হৃদয়ের নূতন বাণী গোপনে উঠুক খোলে ভরা থা ভরা থা। নমস্কার। আজ 8 জুলাই। আমি শ্যামলী বসু আরামবাগ থেকে সাপ্তাহিক কিছু খবর পড়ে শোনাব। মহাকাশে বেড়াতে যাচ্ছেন ভারতীয়। পেশায় জমি বাড়ি ব্যবসায়ী, নেশায় ভূপর্যটক। পৃথিবী ঘুরে দেখার পরে এবার আগ্রার বাসিন্দা 80 বছর বয়সী অরবিন্দ সিংহ বাহাল জীবনের সেরা অভিযানে নামছেন। মহাকাশে বেড়াতে যাচ্ছেন তিনি। আজ মহাকাশ বাণিজ্য সংস্থা ব্লু অরিজিনের নিউ শেপার্ড NS-34 মহাকাশ পর্যটন অভিযানে তিনি পাড়ি দিচ্ছেন পৃথিবীর সীমারেখা ছাড়িয়ে মহাশূন্যে। এখনো পর্যন্ত হাতে গোনা কিছু ধনকুবের পৃথিবীর বায়ুমণ্ডল পেরিয়ে মহাকাশে গিয়েছেন। সেই এলিট দলে এবার নাম উঠেছে অরবিন্দর। তিনি 196টি দেশ ঘুরেছেন, 7টি মহাদেশেই পা রেখেছেন। অভিযানের এমন নেশা যে পৌঁছে গিয়েছেন মেরু অঞ্চলে। এভারেস্টে ছুঁয়েও দেখছেন। এখন 80 বছরের তরুণ মহাকাশ ছোঁয়ার আনন্দে উচ্ছল। জানিয়েছেন মহাকাশে ভরশূন্য হওয়ার অনুভূতি কেমন তা জানার কৌতূহল তাকে তাড়া করে চলেছে বহুদিন। ধনকুবের যে
বেজোসের মহাকাশ সংস্থা ব্লু অরিজিনের নিউ শেপার্ড NS-34 এর এটি 34তম অভিযান। যাত্রী সহ অভিযান ধরলে অবশ্য 14তম। ওয়েস্ট টেক্সাসে ব্লু অরিজিনের নিজস্ব উৎক্ষেপণ কেন্দ্র পাড়ি দেবে এটি। বাজার ছেয়েছে চীনা রাখি, ব্যস্ততা উধাও। রাত ফুরলেই রাখি বন্ধন উৎসব। এতদিন রাখি পূর্ণিমার আগে ব্যস্ত থাকতো শেখ ফিরদৌস ছোট্ট মল্লিকদের বাড়ি। কাপড় কেটে নকশা করে রাখি বানানো, বাজারে পাঠানো, হাজারো কাজে থাকতো। সেই চেনা ব্যস্ততা এখন উধাও। রাখি গ্রাম বলে পরিচিত সাঁকরাইলের ধুলাগড়ের পশ্চিম পাড়া, শেখ পাড়ার মতো কিছু গ্রামে তেমন বরাত নেই, কারণ বাজার ছেয়েছে চেনা রাখি। কারিগররা বলছেন হাতের মুন্সিয়ানার বদলে কদর বেড়েছে যন্ত্রে তৈরি রাখি। হাতের কাজের সূক্ষ্মতা না থাক, দ্রুত বহু রাখি তৈরি করতে পারে যন্ত্র। চীনা কাঁচামালে তৈরি সেই রাখি দামেও কম। সেই রাখির নাম হয়ে গিয়েছে চীনা রাখি। ব্যাপারীরা সেই দিকেই ঝুঁকছেন। ওই পঞ্চায়েতে কয়েকটি গ্রামে 50 থেকে 60টি পরিবারের মহিলারা ঘরে বসে রাখি বানাতেন। সারা বছর টুকটাক রাখি তৈরি চলত। কাজ বাড়ত রাখি পূর্ণিমার মাসখানেক আগে থেকে। জন্মাষ্টমী পেরিয়ে দীপাবলি পর্যন্ত 3-4 মাস ব্যস্ততা থাকতো, উপার্জন ভালোই হতো। পঞ্চায়েতের উপপ্রধান আক্তার লস্করও বলেন, চীনা কাঁচামাল যন্ত্রের উৎপাদন আর সস্তা দামের কারণে হাতে তৈরি রাখির চাহিদা কমেছে। এই ধাক্কাতেই আমাদের রাখি গ্রামে রাখি তৈরির কাজ অনেকটাই কমে গিয়েছে। তলব আদালতের। রাজ্যের চিকিৎসা স্বাস্থ্য বিষয়ক স্নাতকোত্তর কোর্সে ভর্তি সংক্রান্ত মামলায় রাজ্যের উচ্চশিক্ষা সচিবকে তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র। বুধবার তার নির্দেশ, আজ বৃহস্পতিবার ভার্চুয়ালি কোর্টে হাজিরা দিতে হবে সচিবকে। হাজিরা না দেওয়া পর্যন্ত ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত পদক্ষেপ করতে পারবে না জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এই মামলায় 7% ওবিসি সংরক্ষণের নিয়ম মেনে ভর্তি প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছিল কোর্ট। সেই নির্দেশ পালন না হওয়ায় আদালত অবমাননার প্রশ্ন উঠেছে। ওবিসি মামলায় সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ না দেওয়া সত্ত্বেও রাজ্য নির্দেশ পালন এড়িয়ে যাওয়ায় বিশ্বাস প্রকাশ করেছেন বিচারপতি চন্দ্র। একটু খেলার খবর। আইসিসির তরফে জুলাই মাসে সেরা ক্রিকেটারের দৌড়ে রয়েছেন শুভমন গিল। তিনি ছাড়াও তালিকায় রয়েছেন দক্ষিণ আফ্রিকার উইয়ান মুন্ডার এবং ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। আইসিসি তরফে বলা হয়েছে, জুলাইয়ে শুভমন 3 টেস্টে 567 রান করেছেন। তার ধারাবাহিকতা দেখে বোঝা যাচ্ছে বিরাট কোহলির উত্তরসূরি হিসেবে যোগ্য ব্যক্তির হাতেই ব্যাটন উঠেছে। নমস্কার, আজকের খবর এই পর্যন্ত। ঠিক আছে, পরের জন অপর্ণা ম্যাডাম, আপনি কি খবর পড়বেন? না, খবর পড়বো না। তাহলে এখন আপনি একটু থাকুন, এখন গানটা পরে। আজকে আমাদের সংবাদ পাঠের, আজকে তো সংবাদ পাঠের আসন, আজ তো গানের আসন নয়। যেহেতু আজ রবীন্দ্রনাথের তিরোধান দিবস, তাই আমরা তাকে শ্রদ্ধা জানানোর জন্য একটুখানি হ্যাঁ, এখন আপনি থাকুন, আমরা আগে সংবাদ পাঠটা হয়ে যাক, তারপরে আপনাকে ডাকবো। হ্যাঁ, আচ্ছা, স্যারও একটা আবৃত্তি করতে চান? আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন। যদি সংবাদ পাঠ হওয়ার পরে সময় থাকে তাহলে আমরা আপনাদের ডাকবো। ঠিক আছে, ঠিক আছে। কারণ আজকে তো সংবাদ পাঠের ভালো বলবেন। হ্যাঁ, বলছি আপনি খুব ভালো বলবেন, সকলকে কাঁদিয়ে দিলেন। হ্যাঁ, আজকে তো কান্নারই দিন। ঠিক আছে, ধন্যবাদ। কান্নারই দিন, ঠিকই বলেছেন। হ্যাঁ হ্যাঁ। বিমলা ম্যাডাম হাত তুলেছেন, তাড়া আছে নাকি? করুন, আপনি কি শোনাচ্ছেন? গান না আবৃত্তি কি শোনাবেন? যা করবেন একটু ছোট্ট করে করুন, তারপরে খবর। আমি আসলে এখন এখানে কলকাতায় এত বৃষ্টি হচ্ছে না, আমার তো এটা থাকে না, তাই একটু হাতটা তুললাম। সরি দাদা। আচ্ছা, আপনি খবর পাঠ করবেন তো? না না, আমি একটুখানি 2 লাইন গেয়ে দিই। তাহলে এখন থাকুন একটু, আগে খবর পাঠের অনুষ্ঠানে যারা খবর পাঠ করবেন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পরে আমরা করবো। হ্যাঁ, সরি। ঠিক আছে। ম্যাডাম, হ্যাঁ ঠিক আছে, পম্পা ম্যাডাম পড়ুন। কি আপনি কি গান শোনাবেন না আবৃত্তি কিছু একটা করবেন?
আবৃত্তি করব, খবরটা সেরকম ভাবে আজকে আমি বলতে পারবো না, তাই জন্য যদি পরে বলেন তো পরে করতে পারি। ও তাহলে খবর আজ বলবেন না? তাহলে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে থাকুন, আপনি পরে। আমিও খবর পড়বো একটুখানি। হ্যাঁ, আমি খবর পড়বো একটুখানি। হ্যাঁ, তার সাথে একটু গান কবিতা কিছু একটা বলবেন। আর সেইভাবে তো রেডি হয়নি, দু লাইন করেছি খালি। হ্যাঁ, 2 লাইনই হবে, আমরা বেশি করবো না, কারণ সময়টা তো অতটা হবে না। ওই খালি একটুখানি শ্রদ্ধার্ঘ আর কি, ওই 2 লাইন করে সবাই তাই করে পুরো গান বা পুরো আবৃত্তি করার সময় হবে না, খালি একটুখানি করে ওই 2 লাইন করেই সবাই করবে, তারপরে যেমন সংবাদ পাঠ করেন সেরকম করবে। হ্যাঁ, আচ্ছা, না আমি ওটা মাঝখানে রেখেছি, কেমন একটুখানি ওই প্রথমে ভূমিকার কাছেই রেখেছি অবশ্য। আচ্ছা ঠিক আছে। শিউলি ম্যাডাম আজকে খবর পড়বেন? খবর রেডি হয়নি। ঠিক আছে, তাহলে থাকুন, পরে আমরা দেখব। কৃষ্ণা ঘোষ ম্যাডাম, আমি দেখছি। হুম 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 হ্যাঁ, কৃষ্ণা ঘোষ ম্যাডাম। হ্যাঁ দেবাশিস স্যার, আমি সংবাদ তৈরি করতে পারিনি, আমি ওনাকে শ্রদ্ধাঞ্জলি হিসাবে একটা কবিতার কিছু অংশ পড়বো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু থাকুন, হয়ে যাক। ঠিক আছে। বন্দনা কাকিমা, খবর পড়বেন? হ্যাঁ পড়বো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি খবর পড়ুন, আর ওই কবিগুরুর আগে একটা গান বা ছোট্ট করে একদম 1-2 লাইনের কবিতা বা গান কিছু একটা গেয়ে তারপর আপনার খবর পেশ করুন। হ্যাঁ হ্যাঁ, বলছি সেদিনকে ওনার যেদিনকে উনি প্রয়াত হলেন সেদিন নজরুল একটি কবিতা লিখেছিলেন, কিন্তু সেটা সম্প্রচার করা সম্ভব হয়নি। লেখা আছে, রবিহারা সৃষ্টিতে ছিল কৃষ্ণা তিথির আলো অঞ্চলে মুখ লুকাইতে আর চান, শ্রাবণ মেঘের আড়াল টানিয়া গগনে কাঁদিছে রবি, ঘরে ঘরে কাঁদে নরনারী, ফিরে এসো আমাদের কবি। এটা শ্রাবণ পূর্ণিমায় রবি নির্মাণ। বৈশাখে এসে শ্রাবণ পূর্ণিমায় বিদায় নিয়েছিলেন রবীন্দ্রনাথ। 1941 সালের মতো এবছরেও রবীন্দ্রনাথ দিবস যুক্ত হয়েছে রবীন্দ্রনাথের সেই প্রিয় তিথি। আজ থেকে 100 বছর আগে প্রকাশিত শেষ বর্ষ নাটকে কবি বসন্ত পূর্ণিমার সঙ্গে শ্রাবণ পূর্ণিমাকে শ্রেষ্ঠ বলে মনে করেছিলেন, কারণ হাসির কানায় কানায় ভরা নয়নের জল আনা যায় একমাত্র আজ শ্রাবণ পূর্ণিমাতেই, যা রাখি পূর্ণিমা নামে প্রসিদ্ধ। 84 বছর আগে বঙ্গজীবনে এসেছিলেন আমাদের হৃদয় নিগ্রানো সেই দিন। কবি পুত্রবধূ প্রতিমা দেবীর কথায় সেদিন ছিল তার বাবা মশাই, অর্থাৎ আমাদের বিশ্বকবি মহানির্বাণের সঙ্গে রবিবন্ধন লগ্নের যোগ। পুরাকালে শ্রীকৃষ্ণের হাতে দ্রৌপদী কাপড় বাঁধা থেকেই নাকি রাখি উৎপত্তির। শ্রীকৃষ্ণ হস্তিনাপুর রাজসভায় অপমানিত দ্রৌপদীকে তা ফিরিয়ে দেন, তার মান রক্ষা করেছিলেন। যাই হোক, রাখির সার কথা হলো রক্ষা করা। উৎসবের মত্ত বা মজে যাওয়া জনতা কি সে কথা মনে রাখে? আবার সেই রাখি যেন বাংলার ইতিহাসের আদিত্যের সঙ্গে তার উত্তরসূরিদের বেঁধে দিয়েছিলেন। বঙ্গভঙ্গকালে মহানগরীতে যখন রাখি বন্ধন উদযাপিত হচ্ছিল, তখন 200 কিমিরও দূরে বেশি বাংলার নবাব জেলা মুর্শিদাবাদের জেমো গ্রামে ঘরে ঘরে পালিত হচ্ছিল অরন্ধন। ত্রিবেদী নাট্যমন্দিরে পাঠ করা হয় বঙ্গলঙ্গীর ব্রতকথা। তাতে যুক্ত থাকা রবীন্দ্রসঙ্গীত গীত হয়। ব্রতকথাটি রচয়িতা রবীন্দ্রনাথের অন্তরঙ্গ বিখ্যাত শিক্ষাবিদ প্রাবন্ধিক রামসুন্দর ত্রিবেদী। এবার একটু অন্য খবরে আসছি। গতকাল স্থানীয় খবর, গতকাল
হসলা আয়োজিত রবীন্দ্রনাথ স্ট্যাচুর মধ্যে রাখি বন্ধন অনুষ্ঠান হবে 4টের থেকে, 4:30 থেকে। আমরা সবাই চেষ্টা করব ওই অনুষ্ঠানে যোগদান করতে। বিষ্ণুপুরে জাতীয় হ্যান্ডলুম দিবস পালন, বালিচুরি শিল্পীদের সংবর্ধনা। বৃহস্পতিবার বিষ্ণুপুরের সরকারি কেজি ইঞ্জিনিয়ারিং কলেজে যাবতীয় হ্যান্ডলুম দিবস পালন করা হয়। এই উপলক্ষে ওই দিন বিষ্ণুপুরের বেশ কয়েকজন প্রবীণ বালুচুরি শিল্পীকে সংবর্ধনা দেওয়া হয়। রাজ্য সরকারের হ্যান্ডলুম টেক্সটাইল MSME দপ্তর ও বহরমপুরের টেক্সটাইল কলেজের সহযোগিতায় ওই অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, বিষ্ণুপুরের মহাশাসক প্রসেনজিৎ ঘোষ, বাঁকুড়া জেলার হ্যান্ডলুম অধিকারী সুহাশিস বক্সি, কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ তন্ময় ঘোষ প্রমুখ। বিষ্ণুপুরে যে সমস্ত প্রবীণ শিল্পী বহু বছর ধরে বালিচুরিকে এগিয়ে নিয়ে এসছেন, তারা বিশেষ সম্মান পায় আপ্লুত। মহকুমা শাসক বলেন, স্বদেশী আন্দোলনের সঙ্গে সবচেয়ে বেশি বিদেশি কাপড় বর্জন করা হয়েছিল। হাতে বোনা বস্ত্র পাবার মাধ্যমে ব্রিটিশদের বক্ষম জবাব দেওয়া হয়েছিল। 7ই আগস্ট আন্দোলন শুরু হওয়ার এই দিনটিকে জাতীয় হ্যান্ডলুম দিবস আখ্যা দেওয়া হয়। বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের বালুচুরির উৎকর্ষ কেন্দ্র তৈরি হয়েছে। সেখানে শিল্পীরা উন্নত মানের বালুচুরি তৈরি করেছেন। এই দিনটি বালুচুরি সহ সমস্ত হ্যান্ডলুম শিল্পীকে আমরা সম্মান জানাই। বিধায়ক বলেন, আমাদের মুখ্যমন্ত্রী বিষ্ণুপুরের তাঁত শিল্পের জন্য অনেক প্রকল্প তৈরি করেছেন। আধুনিক ডিজাইন সেন্টার তৈরি করা হয়েছে। সরকার অধীনস্থ সংস্থা শিল্পীদের কাছ থেকে সরাসরি বালুচুরি কেনার ব্যবস্থা হয়েছে। এছাড়া অন্যান্য সুযোগ ও সুবিধা তারা পাচ্ছেন। বালুচুরি সহ সমস্ত তাঁতি শিল্পীদের পাশে আমরা রয়েছি। হ্যান্ডলুম অফিসার বলেন, ভারতের তাঁত শিল্প বহু পুরনো, তার মধ্যে বালুচুরির প্রতিটি নকশার ইতিহাস পাওয়া যায়। আমাদের মুখ্যমন্ত্রী তাঁত শিল্পের সুবিধার্থে 2024 সালে ওয়েস্টবেঙ্গল হ্যান্ডলুম অ্যান্ড খাদি উইভার ফিনান্সিয়াল বেনিফিট স্কিম চালু করেন। এছাড়াও তাঁত শিল্পীদের জন্য পেনশন সাবসিডি স্কিম রয়েছে, তারা সেই সুবিধা পাচ্ছেন। অধ্যক্ষ বলেন, 2015 সাল থেকে প্রতি বছর 7ই আগস্ট জাতীয় হ্যান্ডলুম দিবস পালন করা হচ্ছে। এবার 11তম জাতীয় দিবস পালিত হচ্ছে। এই দিন আমাদের কলেজে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়, তাতে প্রবীণ বালুচুরি শিল্পীদের সংবর্ধনা দেওয়া হয়। হ্যান্ডলুমের তাৎপর্য নিয়ে আলোচনা হয়। রাখি বন্ধনের যোগদান, রাখি বন্ধনের সকলকে আমি রাখি সম্ভাষণ জানাচ্ছি। নমস্কার। সোমনাথ, কি সময়টা নোট করছিস? আচ্ছা, ঠিক আছে। তৃপ্তি ম্যাডাম। নমস্কার, শুভ সন্ধ্যা। হসলা বার্তাতে সকলকে স্বাগত। আজ 8ই আগস্ট 2025, শুক্রবার। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। প্রতি বছর এই দিনে সারা বাংলা জুড়ে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানানো হয় কবিতা, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। বৃষ্টি ভেজা শ্রাবণের আবহে হসলা এক্সটেন্ডেড ফ্যামিলি স্মরণ করছেন তার অমর সৃষ্টিকে ও মানবতার বাণীকে। এছাড়াও আজ রাখি পূর্ণিমা, ভাই বোনের বন্ধনের প্রতীক। এই দিনটি উদযাপন করা হয় স্নেহ ও ভালোবাসায়। বোনেরা ভাইয়ের হাতে রাখি বেঁধে প্রার্থনা করে তার দীর্ঘায়ু ও মঙ্গল কামনায়, আর ভাইয়েরা প্রতিশ্রুতি দেয় বোনকে সারা জীবন স্নেহ ও মমতাময় ডোরে বেঁধে রক্ষা করার। আজ 22শে শ্রাবণ, কবিগুরুর স্মৃতি দিন। শ্রদ্ধা ভরে রাখি দিলাম হৃদয়ে রাঙিন। ভাই বোনের বাঁধন আজ রাখির ডোরে, ভালোবাসা থাকুক চিরকাল ঘরে ঘরে। আগামীকাল সারাদিন হসলার প্রবীণা বোনেরা মুখে হাসি নিয়ে নিজেদের তৈরি রাখি ভাইদের হাতে পরিয়ে দেবেন। মনে শ্রদ্ধা, প্রাণে অটল সাধনা নিয়ে অপেক্ষায় থাকবেন আপনাদের জন্য রবীন্দ্র স্ট্যাচুতে সকাল 8:30 থেকে 10টা।
এবং বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। আপনারা আসতেন তো? বিষ্ণুপুরে প্রতিষ্ঠিত হসলা বার্তায় মুর্শিদাবাদ থেকে আমি তৃপ্তি পাল এসেছি কিছু বাছাই করা খবর নিয়ে। আসছি বিশেষ বিশেষ খবরে। ট্রাম্পকে কড়া বার্তা মোদির। ট্রাম্পের চাপেই কি অ্যাপেলের বিপুল লগ্নি আমেরিকায়? বড় পতন এড়িয়ে মাথা তুলল বাজার। জন্ম মৃত্যু নিয়ে চাকরি না মেলায় আবহাওয়ার খবর। আসছি বিস্তারিত খবরে। বুধবার রাতে আমেরিকা এদেশের পণ্য 50% শুল্ক চাপিয়ে দেওয়ার পরে উড়ে এসেছে কটাক্ষ। বন্ধু চিনতে ভুল করেছেন প্রধানমন্ত্রী। তিনি এদিন স্পষ্ট ভাষায় জানান, এদেশের কৃষক, জেলে এবং দুধ ও দুগ্ধজাত ক্ষেত্রের স্বার্থ রক্ষার ব্যাপারে ভারত কখনো আপোষ করবে না। সেজন্য যদি তাকে ব্যক্তিগতভাবে চড়া মাসুল চোকাতে হয়, তার জন্যও তৈরি তিনি। বৃহস্পতিবার ভারতের রপ্তানিতে কার্যকর হয়েছে 25% শুল্ক। রাশিয়ার তেল কেনার জন্য জরিমানা হিসাবে চাপানো বাকি 25% কার্যকর হওয়ার কথা 27 আগস্ট। বহুদিন ধরে আমেরিকা চাইছে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে কৃষি এবং দুধের বাজার পুরোপুরি তাদের জন্য খুলে দিক ভারত, কিন্তু এতে নয়াদিল্লি নারাজ। ফলে আটকে চুক্তি। সংশ্লিষ্ট মহলের মতে ভারতের অন্যতম বড় দুটি ক্ষেত্রের বাজারকে কবজা করতে না পেরেই ক্ষিপ্ত ট্রাম্প রাশিয়ার তেল কেনার জন্য চড়া শুল্কের চাপে ফেলছেন সরকারকে। বিশেষত চীনও যেহেতু মস্কোর থেকে তেল আমদানি করে, তাই 50% শুল্ক বসার ঘোষণার পরে মোদির এই বিবৃতি তাৎপর্যপূর্ণ। ওয়াশিংটন, 7ই আগস্ট। অ্যাপেলের সিইও টিম কুক ঘোষণা করেছেন, আমেরিকায় আগামী 4 বছরে আরো $10,000 কোটি বিনিয়োগ করতে চলেছেন তারা। আগের $50,000 কোটি লগ্নি প্রতিশ্রুতি মিলিয়ে তা ছুঁয়ে 60,000 কোটি। তারপরেই চর্চা শুরু হয়েছে কুকের এই লগ্নি ঘোষণার কারণ নিয়ে। প্রশ্ন উঠছে, অ্যাপেলের উপর ক্ষুব্ধ প্রেসিডেন্টকে তুষ্ট করতে এই পদক্ষেপ কিনা তা নিয়ে। চীনে কারখানা তৈরি, সেখান থেকে হালে কিছুটা সরে এসে ভারতে আরো বেশি অ্যাপেলের আইফোন নির্মাণে জোর, কর্মী নিয়োগ, এমনকি ভারতে তৈরি আইফোনই মূলত আমেরিকার বাজারে বিক্রি করা। প্রযুক্তি সংস্থা অ্যাপেলের এই ব্যবসায়িক কৌশল যে তাঁর একেবারেই পছন্দ নয়, তা স্পষ্ট করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ভৎসনা করে হুঁশিয়ারি দিয়েছিলেন, ভারত সহ অন্যান্য দেশ থেকে আমেরিকায় আইফোন ঢুকলে চড়া শুল্ক নেওয়া হবে। সংশ্লিষ্ট মহলের মতে এসব বার্তা বুঝতে দেরি হয়নি আমেরিকার প্রযুক্তি সংস্থাটির। বিশেষত কোনো কিছু অপছন্দ হলে তিনি কতটা আক্রমণাত্মক হতে পারেন তার সবচেয়ে বড় প্রমাণ, যেখানে চোখের সামনেই আমেরিকার প্রেসিডেন্টের সাম্প্রতিক শুল্ক নীতি। সম্ভবত সেই কারণেই আর ঝুঁকি নিতে চাননি কুক। হোয়াইট হাউসে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে কুক লগ্নির কথা ঘোষণা করেছেন। ট্রাম্পের বক্তব্য, আমেরিকায় যে সমস্ত আইফোন বিক্রি হবে তা যেন এই দেশেই তৈরি হয়। এই লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, অ্যাপেলের এই পদক্ষেপের ফলে আমেরিকায় তাদের যোগান শৃঙ্খল অবশ্যই বাড়বে। তবে সেখানে আইফোন তৈরি হবে কিনা তা এখনো স্পষ্ট নয়, কারণ এই পুঁজি মূলত খরচ করা হবে সংস্থার বিভিন্ন পণ্যের যন্ত্রাংশ উৎপাদনকারী সংস্থাগুলির পরিকাঠামো উন্নয়ন এবং সম্প্রসারণের জন্য। একাংশের আবার বক্তব্য, আমেরিকায় লগ্নি বাড়িয়ে অন্যান্য দেশে পণ্য উৎপাদনের পথ আরো প্রশস্ত করতে চাইছেন কৌশলী কুক। সম্প্রতি ভারতে বিপুল আয় মুনাফা বাড়িয়েছে অ্যাপেল। এই অবস্থায় এখানে আরো বেশি আইফোন তৈরির পরিকল্পনা নিয়ে তারা কতদূর এগোতে পারে সেটাই এখন দেখার। নিজস্ব প্রতিবেদন। ট্রাম্প শুল্কের প্রভাবে আশঙ্কা আগে থেকেই চড়ছিল। তার সত্যি করে বৃহস্পতিবার লেনদেন শুরুর কিছুক্ষণের মধ্যে মাথা নামাতে থাকে ভারতীয় শেয়ার বাজারের সূচকগুলি। একটা সময়ে সেন্সেক্স 80,000-এর নিচে নেমে যায়, কিন্তু লেনদেনের শেষ ঘন্টায় নাটকীয়ভাবে ঘুরে যায় বাজার। সারাদিনের ক্ষতি পুষিয়ে বুধবারের তুলনায় কিছুটা মাথাও তোলে, যা উৎসাহ যোগাচ্ছে লগ্নিকারীদের মধ্যে। জন্ম মৃত্যু নিয়ে উভয় ক্ষেত্রেই তথ্য নথিভুক্ত করতে হয়, বিলম্ব হলে অনুমতি নিতে হয়। এতদিন জেলা শাসকের অনুমতির ভিত্তিতে মহকুমার শাসক অনুমতি দিতেন। এর জন্য সংশ্লিষ্ট দপ্তরে কাগজ জমা দিয়ে অপেক্ষা করতে হতো। সেই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গাতে দালাল চক্রীয় সক্রিয় হয়ে উঠেছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার থেকে পুরো প্রক্রিয়ায় ডিজিটাল মাধ্যমে চালুর উপরে জোর দিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। পুরো প্রক্রিয়া ডিস্ট্রিক্ট পোর্টালে সম্পন্ন হবে। অনলাইনে আবেদনের পরে অনুমতিপত্র মিলবে ওই পোর্টাল থেকেই। সেটি জন্ম মৃত্যু সংক্রান্ত তথ্য নিবন্ধীকরণের চূড়ান্ত নথি হিসাবে ব্যবহার করা যাবে। এতে জন্ম মৃত্যু তথ্যর জাতীয় পোর্টালকেও সংযুক্ত করা হয়েছে। চাকরি না মেলায় কয়লা তোলার জন্য খনি কর্তৃপক্ষকে জমি দিয়েছিল তার পরিবার।
নিয়ম অনুযায়ী চাকরি পাওয়ার কথা, কিন্তু 7 বছর কেটে গেলেও চাকরি মেলেনি। বুধবার এই অভিযোগে পশ্চিম বর্ধমানের বরাকরে বিসিএল এর চাঁচ ভিক্টোরিয়া সিভি এরিয়ার বেগুনিয়ার জিএম অফিস চত্বরে হঠাৎ গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরানোর উপক্রম করেন এক যুবক। তড়িঘড়ি অফিসের কর্মী আধিকারিকেরা তাকে আটকান। ওই যুবককে নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান খনি কর্তৃপক্ষ। আজকে আবহাওয়ার খবরে, আজ সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত হয়েছে। খবর পড়া এখানেই শেষ করছি। নমস্কার। 7 মিনিট হয়েছে আপনার। কত? 7 মিনিট। আজকে একটু 1-2 মিনিট তো বেশি বলাই আছে সব ইয়ের জন্য। ঠিক আছে। আচ্ছা, এবারে বৈশাখী। আজ 22শে শ্রাবণ, কবিগুরুর প্রয়াণ দিবস। ওনার চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি একটি কবিতা বলছি। একদিন এই দেখা হয়ে যাবে শেষ, পরিবে নয়ন পরে অন্তিম নিমেষ। পরদিন এই মতো পোহাইবে রাত, জাগ্রত জগৎ পরে জাগিবে প্রভাত। কলরবে চলিবে সংসারের খেলা, সুখে দুঃখে ঘরে ঘরে বহি যাবে বেলা। সে কথা স্মরণ করি নিখিলের পানে, আমি আজি চেয়ে আছি উৎসুক নয়ানে। যাহা কিছু হেরি চোখে কিছু তুচ্ছ নয়, সকলই দুর্লভ বলে আজই মনে হয়। দুর্লভ এ ধরনীর লেশতম স্থান, দুর্লভ এ জগতের ব্যর্থতম প্রাণ। যা পাইনি তাও থাক, যা পেয়েছি তাও তুচ্ছ বলে যা চাইনি তাই মরে দাও। নমস্কার। আজ 8ই আগস্ট 2025, হসলা বার্তা থেকে খবর পরিবেশন করছি আমি বৈশাখী ঘোষ। আলপনার গ্রাম লবণধার, জঙ্গল ঘেরা গ্রাম আউস গ্রাম 2 ব্লকের লবণধার। পাতা ঝরার মরশুমে প্রায় আগুন লাগে জঙ্গলে। অনেক সময় অভিযোগ ওঠে মানুষই এই আগুন লাগিয়েছে, কিন্তু জঙ্গলে আগুন লাগানো উচিত নয়। সচেতনতার এই পাঠ দিতেই গ্রামের কয়েকজন মিলে তৈরি করে একটি সংগঠন। তাদের উদ্যোগেই শুরু হয় গ্রামের বাড়ির দেওয়ালে ছবি এঁকে সচেতনতা প্রচার। এখন সেই গ্রামই ধীরে ধীরে হয়ে উঠেছে একটা আস্ত ক্যানভাস। বিভিন্ন ছবি আঁকা হয়েছে সেই ক্যানভাসে। জঙ্গল রক্ষার বার্তা, গ্রামীণ জীবনের দৈনন্দিন যাপন থেকে রামায়ণ মহাভারতের কাহিনী সবই ফুটিয়ে তোলা হয়েছে ছবির মাধ্যমে। লবণধার গ্রাম সেজে উঠেছে বিভিন্ন ছবিতে। গ্রাম দেখতে বর্ধমান, বীরভূম ছাড়াও হাওড়া, হুগলি, কলকাতা থেকে নিয়মিত পর্যটকরা আসছেন, কিন্তু উপযুক্ত যাতায়াতের পরিকাঠামোর অভাব রয়েছে বলে অভিযোগ রয়েছে তাদের। মানকর বা পানাগড় স্টেশন থেকে লবণধার গ্রামে পৌঁছতে সমস্যা হচ্ছে। গ্রামবাসীরা জানান, প্রায় 300 বছর আগে বড়ডোবরার জেবনা বা জীবন নামে এক ডাকাত থাকতো। বুদবুদে চুরি করতে গিয়ে সে ধরা পড়ে। ডাকাতের উৎপাত থেকে বাঁচতে বড়ডোবার রায়বাড়ির সদস্যরা একটি পাখি ওড়ান। তারা ঠিক করেন পাখি যেখানে বসবে সেখানেই নতুন করে বসতি স্থাপন করা হবে। লবণধাম গ্রামের ধর্মরাজতলায় একটি বড় বটগাছের ডালে পাখিটি বসে, সেখানেই নতুন বসতি স্থাপন হয়। গ্রামের নাম দেয়া হয় নতুন গ্রাম, কিন্তু পরে দেখা যায় আশেপাশে আরো নতুন গ্রাম রয়েছে। বিভ্রান্তি এড়াতে তাই নাম বদল। এবারে রাখা হয় নবধার বা নবনধার। কালক্রমে সেটি লবণধার হিসাবে পরিচিত লাভ করেছে। বর্তমানে এই গ্রাম আলপনা গ্রাম নামেও পরিচিতি লাভ করেছে। তবে এই নাম কে বা কারা দিয়েছে সেই তথ্য সঠিকভাবে বলতে পারেন না কেউ। আসছি পরবর্তী খবরে। অভয়ার নামে পাহাড় চূড়া।
অনামী এক পাহাড় চূড়ায় আরোহণ করে তার নাম রাখলেন অভয়ার নামে। আরজিকর মেডিকেল কলেজের গত বছর নিহত তরুণী চিকিৎসককে শ্রদ্ধা জানালেন পর্বতারোহী দেবাশিস বিশ্বাস। এভারেস্ট আরোহণকারী প্রথম অসামরিক বাঙালি দেবাশিস। বিগত কয়েকদিন চড়াই উতরাই পেরিয়ে বৃহস্পতিবার তিনি ৬,০০০ মিটার বেশি উচ্চতর একটি শৃঙ্গে আরোহণ করেন। তার নাম দেন অভয়া। দিব্যার ব্যাগে থাকে বইও। বাবা মা দুজনেই চিকিৎসক। নাগপুরের বনেদি পরিবারের পরম স্নেহ আদরে বড় হয়ে কখনো আহ্লাদে ভেসে যাননি দিব্যা দেশমুখ। ছোট থেকে ভীষণ শৃঙ্খলা পরায়ণ। যেমন শান্ত ধীর স্থির, তেমনি ঠান্ডা মাথা। মেয়ের চারিত্রিক বৈশিষ্ট্য ডায়াগনোসিস করে মোক্ষম সিদ্ধান্ত নিয়ে ফেলেন চিকিৎসক দম্পতি। মাত্র 4 বছর বয়সে দিব্যাকে ভর্তি করে দেন স্থানীয় দাবা একাডেমিতে। পাশাপাশি ভগবান দাস পুরোহিত বিদ্যা মন্দিরে চলতে থাকে পড়াশোনা। স্কুলের ছাত্রী হিসেবে যতটা মেধাবী ততটাই চৌখস দাবার বোর্ডে। দ্বাদশ শ্রেণীতে দুরন্ত রেজাল্ট করার পর চিন্তায় পড়লেন অভিভাবকরা। এবার হয় উচ্চশিক্ষা, না হয় দাবা, বেছে নিতে হবে কোনো একটিকে। সমাধান বাদলে দিব্যা সেদিন জানিয়ে দিয়েছিলেন প্রিয় দুটি জিনিসের কোনোটাকেই ছাড়তে চান না তিনি। সেই মতো খেলার পাশাপাশি ব্রিজ কোর্সেও চলছে স্পোর্টস সাইকোলজি নিয়ে পড়াশোনা। টুর্নামেন্টে খেলতে যাওয়ার সময় দিব্যার সঙ্গে থাকে ব্যাগ ভর্তি বই। খেলার ফাঁকে হোটেলে বেশিরভাগ সময়টাই ডুবে থাকেন পড়ার মধ্যে। প্রতিভাবানরা যে রকমই হন, সবকিছু সামলেও 19 বছরের দিব্যা পৌঁছে গিয়েছেন দাবার দুনিয়ার শীর্ষে। ভারতের প্রথম মহিলা দাবাড়ু হিসাবে নিশ্চিত করেছেন বিশ্বসেরার মুকুট। জর্জিয়ার বাটুমিতে সদ্য সমাপ্ত বিশ্বকাপে স্বদেশের কেনেরু হাম্পিকে হারিয়ে জিতেছেন মহার্ঘ খেতাব। টাই ব্রেকারে গড়ানো ফাইনালে তুল্যমূল্য লড়াইয়ে শেষ হাসি হাসেন তিনি। সেই সঙ্গে অর্জন করেন গ্র্যান্ড মাস্টারের মর্যাদাও। অথচ খেতাবি লড়াইয়ে অভিজ্ঞতায় এগিয়েছিলেন 38 বছরের হাম্পি। কিন্তু প্রতিবাদ ঝলকে দেশের 1 নম্বরকে কিস্তি মাত করেন 19 বছরের দিব্যা। বিশ্বানাথন আনন্দের হাত ধরে এদেশে যে দাবা অধ্যায়ের সূচনা হয়েছিল তা এখন সোনালী যুগে পরিণত। নমস্কার, খবর এখানেই শেষ করছি। মিনিট। শিপ্রা ম্যাডাম রেডি? সেদিনকে আমাকে স্যার আসতে বলেছিলেন, ওই আমার ফোনটা শোনা যাচ্ছে না ঠিক মতো, তো আমাকে পরের দিন আসতে বলেন। আমি না বাইরে যেতে পারলাম না, তো আমাকে রিনা ম্যাডাম বললো যে কেন তুমি অনলাইনে থাকলে না, তাহলেই তুমি জানতে পারতে কি হয়েছে না হয়েছে, শিখতে পারতে। তো শনিবার অনলাইনে থাকলেই পারতেন। আমি দুঃখিত, আমি দেখি কালকে হবে কি, কালকে হবে অনলাইনে মোবাইল শিক্ষা? কালকে হবে না তো, কালকে হবে না, কালকে স্ট্যাচুতে রাখি বন্ধন উৎসব আছে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি অন্যদিন তাহলে আরেকদিন শিখবো। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, ওইখানে গেলে পর হবে। ও কাল স্ট্যাচুতে চলে আসুন, তাহলে ওখানে হয়ে যাবে, দেখে নিতে পারবে। ওইখানে অনেক কিছু শিখে যাবেন, অনলাইন আর কইটুকু শিখবেন। আমার আসলে যাওয়াটা একটু প্রবলেম, যার জন্যই আমি অনলাইনের দ্বারস্থ। ঠিক আছে, কালকে যদিও না পারি অন্য সময় একদিন যাব। অনলাইনে থাকবেন। আচ্ছা ঠিক আছে, শুরু করুন তাহলে। খবর পড়বো। নমস্কার, আজ শুক্রবার 8ই আগস্ট 2025, বাংলার 22শে শ্রাবণ 1432।
আজ কবিগুরুর প্রয়াণ দিবস, তাকে জানায় শ্রদ্ধা, ভালোবাসা, হৃদয়ের অন্তঃস্থলের ভালোবাসা এবং শ্রদ্ধা এবং প্রণাম। আজ রাখি পূর্ণিমা ও ভাই বোনের মধ্যের বন্ধন অটুট হোক। তাহলে 2 লাইন গান গাইবো। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই, আজি তাই নয়ন শ্যামলে শ্যামল তুমি, নীলিমাই নীল আমার নিখিল, তোমাতে পেয়েছি তার অন্তরের মিল, নাহি জানি কিছু নাহি জানি, তব প্রেম জাগে মোর প্রাণে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি, নও তুমি ছবি, তুমি কি কেবলি ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা, তারা করে আছে ভিড় স্বপ্নের ওই যারা দিন রাত্রি, আলো হাতে চলে আছে রাত্রি, প্রভু তারা রবি, তুমি কি তাদের মতো নও ছবি, নও তুমি ছবি, তুমি চুপে বলি ছবি। আচ্ছা, এবার আমি খবর পড়ছি। আজকের খবরগুলি হলো ট্রাম্পের শুল্কের শাস্তি, হরপা মানে তলিয়ে গেল গোটা গ্রাম, তিলপাড়া ব্যারেজ, অন্যান্য খবর আর আবহাওয়ার খবর। ট্রাম্পের চাপানো আমদানি শুল্কের হারে শীর্ষে ভারত। এই ঘোষণার ফলে ভারতের উপর এখন ব্রাজিলের সমান হারে শুল্ক চাপানো হবে। রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার অপরাধে জরিমানা স্বরূপ আরো 25% শুল্ক চাপানো হয়েছে, অর্থাৎ মোট শুল্কের হার 50%। সমস্ত দেশের মধ্যে ভারতের উপর চাপানো শুল্কের হার সব থেকে বেশি। এতে ভারতের রপ্তানি বাবদ আরো প্রায় 2.5 লক্ষ কোটি টাকা ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সকালে সব ছিল, দুপুরে শেষ। ধারালির বিপর্যয় ভুলতে পারছে না আশেপাশের গ্রামের সব মানুষজন। মেঘ ভাঙা বৃষ্টি হরপা বানে মঙ্গলবার দুপুর 1:45 নাগাদ মাত্র 34 সেকেন্ডের মধ্যে ধসে যায় পুরো ধারালি গ্রাম। তাসের ঘরের মতন ভেঙে পড়ে বড় বড় বাড়ি, দোকান, হোমস্টে, হোটেল। ভিডিওতে দেখা যায় পাহাড়ের থেকে উপর থেকে প্রবল জলস্রোত নেমে আসতে দেখে লোকজন দৌড়াদৌড়ি করলেও মুহূর্তের মধ্যে তারা তলিয়ে গেলেন। 3 দিন ধরে উদ্ধার কাজ চলছে। বৃহস্পতিবার সেনাবাহিনী জানিয়েছেন 130 জনকে উদ্ধার করা হয়েছে, এখনো নিখোঁজ 50 জন। মৃত্যু নিয়ে ধন্দ আছে। বেসরকারি মতে মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে, কারণ গঙ্গোত্রী যাওয়ার পথে ধারালি গ্রামে সাধারণভাবে দর্শনার্থী পর্যটকরা বিশ্রাম নেন, এক রাত থাকেনও। সেই রকমই কেরালা থেকে এখানে ঘুরতে আসা 28 জন গ্রামবাসী পর্যটকদের সঙ্গেই নেপাল, বিহার শ্রমিকরাও নিজেদের কাজে ছিলেন, অনেকে ছিলেন, এবং অন্তত 20 থেকে 25টি বড় হোটেল ভেসে গেছে। 500 বছরের পুরনো কল্পকীর্ণ কেদার মন্দিরও ভেঙে গেছে। তিলপাড়া ব্যারেজের সংযোগকারী সেতুতে ফাটল, উত্তরবঙ্গের যোগাযোগকারী রাস্তা বন্ধ। বীরভূমের শহর সিউড়ির প্রাণরেখা বলা যায় এই সেতুকে। শহরের উপকণ্ঠে ময়ূরাক্ষী নদীর উপর সেতুটি নির্মিত হয়েছিল 1951 সালে। সেই সেতুর নিম্নধারায় থাকা কংক্রিটের জল বিভাজনকারী দেয়াল
চির নজরে এসেছিল দিন কয়েক আগে। সেই চির থেকেই হয় ফাটল। অবশেষে ফাটলের বরাবর দেয়ালের সামনের অংশ ভেঙে গেছে জলে, যার জেরে স্তব্ধ হয়ে করে দেওয়া হয়েছে যান চলাচল। জনজীবন নেমে এসছে চূড়ান্ত বিপর্যয়। গুরুত্বপূর্ণ এই সড়ক ধরে বর্ধমানের একাংশ থেকে বীরভূমের সিউড়ি, মোহাম্মদবাজার, রামপুরহাট, নলমাটি হয়ে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সম্পূর্ণভাবে। তিলপাড়া ব্যারেজের আজকের দশা থেকে উতরানোর কোনো পথই দেখছেন না বিশেষজ্ঞরা। তাদের স্পষ্ট মত, সংস্কার করে বিপর্যয় থেকে উদ্ধারের সম্ভাবনা তলানিতে পৌঁছেছে। একমাত্র সুরাহা নতুন সেতু নির্মাণ। রবিবার থেকে শিয়ালদায় এসি লোকাল। স্বাধীনতা দিবসের আগেই পূর্ব রেলে যাত্রা শুরু করছে প্রথম এসি লোকাল। আগামী রবিবার ট্রেনটির উদ্বোধন হতে চলেছে। সোমবার থেকে যাত্রা শুরু করবে বলে পূর্ব রেল সূত্রে জানা গেছে। শিয়ালদা থেকে রানাঘাটও আসবে এবং সেখান থেকে আবার শিয়ালদায় আসবে ওই এসি ট্রেন। আপাতত এই ট্রেনই চলবে, একটা ট্রেনই চলবে, পরে রেকের সংখ্যা বাড়ানো হতে পারে। 8 বছর পর সমাবর্তন অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার বেলগাছিয়া ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের 13তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। প্রধান অতিথি হিসেবে সমাবর্তনের মূল ভাষণ দেন কৃষি সংক্রান্ত নিয়োগ সংস্থার চেয়ারম্যান ডক্টর সঞ্জয় কুমার। রাজ্যপাল এদিন তার ভাষণে কৃতি ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানান। রাজ্যপালের তরফ থেকে বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষক, সেরা স্নাতক এবং সেরা স্নাতকোত্তর শিক্ষার্থী, সেরা গবেষক এবং সেরা শিক্ষাকর্মীকে স্বর্ণপদক প্রদান করা হবে বলে ঘোষণা করা হয়। প্রাণী চিকিৎসার বিজ্ঞান ও দুগ্ধ প্রযুক্তিতে অধ্যাপক রামকৃষ্ণ কুইলা এবং প্রয়াত অধ্যাপক গণেশচন্দ্র ব্যানার্জিকে তাদের অবদানের জন্য সাম্মানিক ডক্টর অফ সায়েন্স উপাধিতে ভূষিত করেন রাজ্যপাল। প্রয়াত অধ্যাপকের স্ত্রী সেই সম্মাননা গ্রহণ করেন। অভয়ার নামে নতুন শৃঙ্গ। অভয়া পিক, তুষারাবৃত হিমালয়ের পর্বতের এক নতুন শৃঙ্গের নাম হলো অভয়ার নামে। আগামীকাল 9 আগস্ট, ঠিক 1 বছর আগে এই তারিখে কলকাতার আর.জি.কর হাসপাতালের বুকে এক নারকীয় ঘটনার সাক্ষী হয়েছিল রাজ্য, যার প্রতিবাদে ঢেউ ছড়িয়ে পড়েছিল শুধু রাজ্যের নয়, এমনকি দেশের বাইরেও। লাদাখের কাছে বৃহস্পতিবার সকাল 7:55 নাগাদ পর্বতারোহী ও আয়কর কর্মী অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবাশিস বিশ্বাস একটি নতুন পর্বত শৃঙ্গ আরোহণ করার পর ওই শৃঙ্গের নামকরণ করেন অভয়া পিক। 6105 মিটার উচ্চ এই শৃঙ্গের IMF তালিকায় কোনো নাম নেই। স্থানীয়দের কাছে সেরাশুয়া নামে পরিচিত এই শৃঙ্গের নতুন নামকরণ করা হলো সেদিন। এভারেস্টের আরোহণকারী প্রথম বাঙালিদের একজন দেবাশিস। এদিন সকালে আরোহণের পর অভয়া মঞ্চের অন্যতম আহ্বায়ক ডাক্তার তমনাশ চৌধুরীকে ফোনে দেবাশিস জানান, এই আরোহণ আমি অভয়াকে উৎসর্গ করলাম। আজ থেকে এই শৃঙ্গের নাম হলো অভয়া পিক। উই ওয়ান্ট জাস্টিস। আর এবারে আবহাওয়ার খবর। চলতি সপ্তাহে বৃষ্টির পরিস্থিতি রেখেছে বঙ্গে। মোট 11টি জেলায় ভারী বর্ষণ চলতে পারে। রাজ্যে প্রায় সর্বত্র বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরের 5 জেলায় শুক্র, শনি, রবিবার ভারী বৃষ্টি হতে পারে। খবর শেষ করছি। নমস্কার। দারুণ হয়েছে। হসলা রেডিওতে এবার শুরু হয়ে যাবে। তাই? থ্যাংক ইউ। না খুব ভালো হয়েছে। আচ্ছা, সাহস পাই, তাহলে একটু সাহস পাই। মিতা ম্যাডাম কোথায় গেল? বেরিয়ে গেছে মনে হচ্ছে। রিনা ম্যাডাম পড়ুন। হ্যাঁ আছে দিদি। আচ্ছা ঠিক আছে, রিনা পড়ে নি। হ্যাঁ হ্যাঁ, বাকি সবাই হাতগুলো নামিয়ে নিন। হাতগুলো নামিয়ে দিতে বলছি। নমস্কার। আজ 22শে শ্রাবণ। 1348 সালের এই দিনেই বিশ্বকবির মহাপ্রয়াণ হয়েছিল। আজ 84তম প্রয়াণ দিবস। তাই এই দিনটি আমাদের তথা সারা বিশ্বে চিরস্মরণীয়। বিশ্বভারতী, কলকাতার জোড়াসাঁকোয়
বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। তার বহুমুখী লেখনী আনন্দে, সুখে, দুঃখে, বেদনায় আমাদের প্রেরণার উৎস। আমি একটি ছোট্ট কবিতা দিয়ে কবিকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে চাই। কবিতাটির নাম হচ্ছে অজ্ঞাতে। তখন করিনি নাথ কোনো আয়োজন, বিশ্বের সবার সাথে হে বিশ্বরাজন। অজ্ঞাতে আসিতে হাসি আমার অন্তরে, কত শুভ দিনে কত মুহূর্তের পরে। অসীমের চিহ্ন লিখে গেছ, লই তুলি তোমার স্বাক্ষর আঁকা সেই ক্ষণগুলি। দেখি তারা স্মৃতি মাঝে আছিল ছড়ায়ে, কত না ধুলির সাথে আছিল জোড়ায়ে। ক্ষণিকের কত তুচ্ছ সুখ দুঃখ ঘিরে। হে নাথ অবজ্ঞা করি যাও নাই ফিরে, আমার সে ধুলাস্তূপ খেলাঘর দেখে। খেলা মাঝে শুনিতে পেয়েছি থেকে থেকে, যে চরণধ্বনি আজ শুনি তাই বাজে। জগৎ সঙ্গীত সাথে চন্দ্র সূর্য মাঝে। নমস্কার। আসছি হসলা বার্তা থেকে সাপ্তাহিক খবর পড়তে। আমি রীনা দত্ত। আমি কয়েকটি স্থানীয় খবর পড়ছি। সাঁকো ভেঙে নিচে টোটো। বাসের সাঁকো ভেঙে চালক সহ টোটো পড়ল নিচে। চালককে বাঁচাতে গিয়ে দুই যাত্রী টোটো ধরতে যান, তারাও নিচে পড়েন। বৃহস্পতিবার সকালে বিষ্ণুপুরের দমদমা গ্রামে ওই দুর্ঘটনায় মোট 3 জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান। 2 জনের কোমরে গুরুতর চোট লেগেছে বলে জানা গিয়েছে। স্থানীয়রা জানান, টোটোয় আনাজ নিয়ে বিষ্ণুপুরের বাজারে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। আইচবাড়ির বাসিন্দা স্থানীয় জয়ন্ত মাঝি বলেন, 1.5 মাস ধরে সেতু নির্মাণের জন্য লোহার কাঠামো বাঁধা আছে, এখনো কাজ শেষ হয়নি। ঠিকাদারের গড়িমসিতেই কাজ আটকে আছে, তাই বাসের সাঁকো দিয়েই যাতায়াত করতে হয়। অধিকাংশ দিন সাঁকোয় দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের উচিত দ্রুত কাজ শেষ করা। স্থানীয়রা জানান, ওই সাঁকো দিয়ে ভরা পাতরসাহের শান্তিপুর কলোনি, আইচবাড়ি, দমদমা, বাঁকড়া, বসন্তপুর, মুনিনগর, প্রকাশ ইত্যাদি গ্রামের বাসিন্দারা যাতায়াত করেন। তাই ওই পথে সেতুর কাজ দ্রুত শেষ করা উচিত। বিষ্ণুপুর ব্লক প্রশাসনের এক আধিকারিক জানান, কাজ চলছে, বৃষ্টির জন্য হয়তো কয়েকদিন বন্ধ আছে। বাসের সাঁকো দিয়ে ভারী যানবাহন যাতায়াত না করাই ভালো। পরের খবর, বাস দুর্ঘটনায় জখম। বাস দুর্ঘটনায় অন্তত 15 জন জখম হলেন। বৃহস্পতিবার রাত 8টা নাগাদ কতুলপুর থানার সাঁইতারা 2 নম্বর রাজ্য সড়কে কলকাতা থেকে বিষ্ণুপুরগামী বেসরকারি বাস দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে। পুলিশ ও বিডিও পৌঁছন। কতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের। 4 জনকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটিতে স্থানান্তরিত করা হয়। তদন্ত শুরু করছে পুলিশ। নমাজ ছেড়ে রক্তদানে। প্রতিদিনের মতো দুপুর 12টায় নমাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বরজোড়ার হাট আসুরিয়ার আলতা মিদ্দা আনারুল সেগড়া। এমন সময় খবর আসে, গ্রামের ছুতরপাড়ার দুর্গাদাস বরাট খুব অসুস্থ, তাকে দ্রুত 8 ইউনিট রক্ত দেওয়া প্রয়োজন। বুধবার দুপুরে এই খবর পেয়ে নমাজ ছেড়ে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ছুটে যান রাহুল সর্দার, হাফিজুল মল্লিক, মবিরুল সর্দার, জাবেদ মন্ডল, সালমান শেখ, আলতা মিদ্দা, আনারুল সেগড়া। সেখানে তারা রক্তদান করেন। দুর্গাদাসের নাতি অর্ক রোবার্ট বলেন, চিকিৎসক রক্তের প্রয়োজনীয়তার কথা বলায় আমি আনারুলকে ফোন করি। ওরা 8 জন দ্রুত রক্ত দিতে না এলে খুব সমস্যা হতো। আনারুল বলেন, মানুষের সেবাই আসল ধর্ম। আমাদের গ্রামের সব ধর্মের মানুষ একসঙ্গে বাস করেন। বিপদে একে অন্যের পাশে দাঁড়ানো আমাদের গ্রামের ঐতিহ্য। আসছি খেলার খবরে। আন্তর্জাতিক ও রাজ্য স্তরে খেলার মুখ উজ্জ্বল করা 3 কন্যাকে সংবর্ধনা জানালো ঝালদা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ঝালদা থানায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য স্তরের যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী জিয়া কান্দু ও আন্তর্জাতিক স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় পদকজয়ী শ্রেয়া দে এবং সুলেখা গোড়াইকে সংবর্ধিত করেন এসডিপিও ঝালদার গৌরব ঘোষ। তাদের হাতে ফুলের স্তবক ও উপহার তুলে দেন তিনি। উপস্থিত ছিলেন ঝালদার আইসি পার্থসারথী ঘোষ, তুলিন ফাঁড়ির ইনচার্জ সুমনা কর সহ বিশিষ্টজনেরা। এসডিপিওর কথায়, এই প্রতিযোগীরা এলাকার মান বাড়িয়েছেন।
জুলাই মাসে বীরভূম জেলার বোলপুরে অনুষ্ঠিত রাজ্য স্তরের যোগাসন প্রতিযোগিতায় প্রথম হন ঝালদার জিয়া কান্দু। এই নিয়ে পরপর দুবার রাজ্য স্তরে সফল হলেন একাদশ শ্রেণীর এই ছাত্রী। তিনি বলেন, পুলিশ প্রশাসনের দেয়া এই সম্মান আরও বেশি করে উৎসাহ যোগাবে। অন্যদিকে জুলাইয়ের শেষে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আন্তর্জাতিক স্তরের 3 দিনের ক্যারাটে প্রতিযোগিতায় যোগ দিয়ে ঝালদার 4 জন প্রতিযোগী 5টি পদক জেলায় এনেছেন। তাদের মধ্যে রয়েছেন শ্রেয়া দে এবং সুলেখা গোড়াই। দুজনেই পুরুলিয়া জেলা পুলিশের শক্তি প্রকল্পে ক্যারাটে তথা আত্মরক্ষার প্রশিক্ষণ নেন। শ্রেয়ার কথায়, আত্মরক্ষার কৌশল শিখলে যেমন দুর্বৃত্তদের কাবু করা যায়, তেমনি শরীর মন সতেজ থাকে। প্রতিযোগীদের প্রশিক্ষকদেরও সম্মানিত করা হয়। প্রশিক্ষক পার্থ মোদক এবং সেনসি রামকৃষ্ণ সাহের কথায়, এই সম্মান পেয়ে ভীষণ খুশি, নিজেদের আরো উজাড় করে দেওয়ার চেষ্টা করব। জিয়া, শ্রেয়া, সুলেখা প্রত্যেকেই ঝালদা গার্লস হাই স্কুলের ছাত্রী। তাদের সাফল্যে গর্বিত ওই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক অপর্ণা চট্টোপাধ্যায়। এখন আসছি আবহাওয়ার খবরে। ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়খণ্ডে অবিরাম ঝড় বৃষ্টি চলছে। আজ বাঁকুড়া সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি চলছে। আজ এই পর্যন্তই। নমস্কার। খুব ভালো হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। চলো মিতা ম্যাডাম। রবি ঠাকুরকে স্মরণ করে একটি রবীন্দ্রসঙ্গীতের একটুখানি শুরু করছি, তারপর একটু খবর পড়ব। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। সকল মাধুরী লুকায়ে যায়, গীত সুধারসে এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। কর্ম যখন প্রবল আকার গরজে উঠিয়া ঢাকে চারিধার, কর্ম যখন প্রবল আকার গরজে উঠিয়া ঢাকে চারিধার, হৃদয় প্রান্তে হে জীবননাথ শান্ত চরণে এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। এবারে একটু খবর পড়ি। নমস্কার, কিছু খবর নিয়ে কলকাতা থেকে মিতা সরকার, খসড়া বার্তায়। আজ 8ই অগাস্ট, 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথের মৃত্যু দিবসকালে কিছু খবর নিয়ে পড়ছি। সূর্যের রহস্য সন্ধানে 10 মিনিট নজরদারি। ভরা গ্রীষ্মে সূর্যের তেজ নিয়ে আম জনতার দুশ্চিন্তার অন্ত থাকে না, কিন্তু আমাদের জগতের কেন্দ্রে থাকা এই নক্ষত্র নিয়ে বিজ্ঞানীদেরও কৌতূহল কম নেই। সূর্যের একেবারে বাইরে থাকা মুকুটের মতো অংশের
রহস্য সন্ধানে বিভিন্ন সৌরযানও গিয়েছে মহাকাশে। এবার সেই সৌর মুকুটের রহস্য সন্ধানে আরো একটি অভিযান চালিয়েছে নাসা। তার নাম সোলার ইরাপশন ইন্টিগ্রাল ফিল্ড স্পেকট্রোগ্রাফ। এই অভিযানে সূর্যের দৃশ্যমান অংশ, ফোটোস্ফিয়ার অর্থাৎ গোল থালার মতো যে অংশকে খালি চোখে দেখা যায়, এবং সৌর মুকুটের অর্থাৎ সব থেকে বাইরের যে অংশটা তার মাঝে থাকা ক্রোমোস্ফিয়ারকে পর্যবেক্ষণ করা হবে। এই অভিযানে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য বঙ্গ সন্তান সৌভিক বসুও। গত 18ই জুলাই আমেরিকার নিউ মেক্সিকোর হোয়াইট হাউস মিসাইল রেঞ্জ থেকে সাউন্ডিং রকেটে চাপিয়ে সৌরযানকে উৎক্ষেপণ করা হয়েছে। নাসা জানিয়েছে এতে সর্বপ্রথম সোলার আল্ট্রাভায়োলেট ইন্টিগ্রাল স্পেকট্রোগ্রাফ ব্যবহার করা হয়েছে। ইমেজার এবং স্পেকট্রোগ্রাফ এই দুয়ের মেলবন্ধনে তৈরি এই যন্ত্র। ইমেজার কোনো উৎস থেকে আসা সব রশ্মির মেলবন্ধনে তৈরি ছবি বা ভিডিওকে বন্দি করতে পারে। স্পেকট্রোগ্রাফ আলোকে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য অনুসারে ভেঙে সেই আলোর উপাদান, তাপমাত্রা এবং গতিপথ নির্ধারণ করতে পারে। সূর্যের রহস্য সন্ধানে এই অভিযান বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও দাবি করেছেন বিজ্ঞানীরা। প্রসঙ্গত, সূর্যের করোনা অতিরিক্ত উত্তপ্ত হয়ে উঠলে আয়নায়িত কণার চার্জ পার্টিকেল প্রবল স্রোত মহাকাশে ছড়িয়ে দেয়, যাকে বলা হয় সৌরঝড়। এই আয়নাতীত কণার স্রোতের মুখে পড়লে মহাকাশযান বা কৃত্রিম উপগ্রহ ক্ষতিগ্রস্ত এবং বিকল হয়ে যেতে পারে। তাই সৌরঝড়ের পূর্বাভাস নিয়ে যেমন গবেষণা চলছে, তেমনি সৌরঝড়ের রহস্যাবৃত চরিত্র সন্ধানেও ব্যপ্ত বিজ্ঞানীরা। সৌভিক জানান, সূর্যের ফোটোস্ফিয়ার এবং করোনার মধ্যে থাকা ক্রোমোস্ফিয়ার খুব তাৎপর্যপূর্ণ। এই স্তর অতিক্রম করেই করোনা সূর্যের শক্তি পৌঁছয় এবং করোনার তুলনায় ক্রোমোস্ফিয়ারের তাপমাত্রাও কম থাকে। তাই করোনা কখন এবং কিভাবে উত্তপ্ত হচ্ছে তা বোঝার জন্য ক্রোমোস্ফিয়ারকে বোঝা খুবই জরুরি। তবে এই স্তরকে বোঝাও খুব কঠিন। আংশিক আয়নায়িত কণা দিয়ে গঠিত এই স্তর চৌম্বক ক্ষেত্রের মধ্যে খুবই উদ্ভট আচরণ করে বলেছেন সৌভিক বসু। আবার সৌভিক বলেছেন, ক্রোমোস্ফিয়ার খুবই গুরুত্বপূর্ণ। এই অভিযানে মাত্র 10 মিনিট পর্যবেক্ষণের সুযোগ থাকবে, কিন্তু এই অভিযানের সাফল্য আগামী দিনে সূর্য সংক্রান্ত গবেষণায় নতুন দিক উন্মোচন করতে পারে। আদতে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বাসিন্দা সৌভিক স্কুল জীবন থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক এবং বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স থেকে অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্টেশন এমটেক করে নরওয়ে পাড়ি দেন। ইউনিভার্সিটি অফ অসলো থেকে পিএইচডি শেষ করে 2022 সালে আমেরিকার লকহিড মার্টিন সোলার অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স ল্যাবে গবেষক হিসাবে যোগ দেন। আসছি পরের খবর। রাজ্যে মাটির নিচে বিরল খনিজ, দাবি কেন্দ্রের। নয়াদিল্লি, তেল, প্রাকৃতিক গ্যাস ও ম্যাঙ্গানিজের পরে পশ্চিমবঙ্গের মাটির তলায় বিরল খনিজের ভান্ডার রয়েছে বলে জানালো কেন্দ্র। আজ বিজেপির রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্যের করা প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় কয়লা ও খনিমন্ত্রী জি কিষেন রেড্ডি জানিয়েছেন, এ রাজ্যের কালাপাথর রঘুডি ব্লকে 6.70 লক্ষ মিলিয়ন টন বিরল খনিজের ভান্ডার মজুদ রয়েছে। শ্রমিকের দাবি, এই ভান্ডারের আনুমানিক অর্থমূল্য 1.40 লক্ষ কোটি টাকা। কয়লা ও খনি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশের বৈদ্যুতিন পুনর্বিকরণ শিল্প এবং প্রতিরক্ষা ক্ষেত্রে চাহিদার কথা মাথায় রেখে একটি সমীক্ষা চালানো হয়েছিল। সেখানেই বৈদ্যুতিক গাড়িতে ব্যবহার করার ব্যাটারি তৈরির জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিরল খনিজ অর্থাৎ রেয়ার আর্থ এলিমেন্টস এর একটি বড় মাপের ভান্ডার পাওয়া গিয়েছে পশ্চিমবঙ্গে। শ্রমিকের অভিযোগ, মাটির তলায় মজুদ থাকা ওই সম্পদকে ব্যবহার করে রাজ্যের আর্থিক ছবিটা সম্পূর্ণভাবে বদলে দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও কালাপাথর রঘুডি ব্লকের নিলামের জন্য প্রয়োজনীয় তথ্য কেন্দ্রকে পাঠায়নি রাজ্য। ফলে বন্ধ হয়ে গিয়েছে গোটা প্রক্রিয়াটি। খেলার খবর। কঠিন পরীক্ষার সামনে অর্জুন। তৃতীয় চেন্নাই গ্র্যান্ড মাস্টার দাবা প্রতিযোগিতায় নজরে ভারতের অর্জুন এরিগাইসি। যে প্রতিযোগিতা বুধবার থেকে শুরু হয়েছে। অর্জুনকে পরীক্ষার মুখে ফেলে দিতে পারেন আর এক ভারতীয় তারকা, বিদিত গুজরাটি এবং নেদারল্যান্ডসের দাবাড়ু অনিশ গিরি। এর আগে দুবার এই প্রতিযোগিতা হয়েছিল 7টি রাউন্ডে। এবার 19 জন গ্র্যান্ড মাস্টার অংশ নিচ্ছেন। এই প্রতিযোগিতা থেকে প্রাপ্ত পয়েন্ট
2026 ক্যান্ডিডেটস প্রতিযোগিতায় যোগ্যতা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেসকেও এই প্রতিযোগিতা থেকে প্রাপ্ত পয়েন্ট সাহায্য করেছিল ক্যান্ডিডেটসের যোগ্যতা অর্জনে। নমস্কার, আজকের মতন খবর পড়া এখানেই শেষ করছি। দারুণ হয়েছে, দিদি খুব ভালো হয়েছে, খবরগুলো দারুণ ছিল। দারুণ হ্যাঁ, খবরও ছিল, গানও দারুণ হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আর তো কেউ নেই খবর পাঠের? তাহলে আমরা একটু ওদের পারফরমেন্সটা শুনে নিই। আমি প্রথমে সবাইকে বলি একটু একদম 2 মিনিটের মধ্যে যা করার করে নেবেন, হ্যাঁ, সময়টা দেখে। কৃষ্ণা বরাট ম্যাডামকে দিয়ে শুরু করব। আপনি গান বা আবৃত্তি যা হোক করুন, একটু একদম শর্টে, শুধু শ্রদ্ধা জানানোর জন্য যেটুকু। আমার টাইমটা কেউ কাউন্ট করেনি? হ্যাঁ, 9 মিনিট। ওরে বাবারে, সব মিলিয়ে হয়েছে, গান টান সব মিলিয়ে টোটাল। হ্যাঁ, আচ্ছা। নমস্কার, আমি বিষ্ণুপুর হসলা বার্তা থেকে বলছি। আমি আজ রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস, আমি তার জন্য একটা গান করছি। তারপর যদি বলেন তাহলে খবর পড়ব। পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। ফিরায়ে দিন দ্বারের চাবি, রাখি না আর ঘরের দাবি। ফিরায়ে দিন দ্বারের চাবি, রাখি না আর ঘরের দাবি। সবার আজি প্রসাদ বাণী চাই, সবারে আমি প্রণাম করে যাই। পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। ঠিক আছে, আপনি খবর যদি পড়তে চান পড়ুন। নমস্কার, আমি হসলা বার্তা থেকে, বিষ্ণুপুর হসলা বার্তা থেকে কিছু খবর পড়ে শোনাচ্ছি। উত্তরাখণ্ডে ধারালি এবং কিন্নরে হরপাবান। উত্তরাখণ্ডের উত্তরকাশীর পরে এবার হরপাবানে বিধ্বস্ত হিমাচল প্রদেশের কিন্নর। মঙ্গলবারই ভয়াবহ হরপাবানে ধুয়ে সাফ হয়ে গিয়েছিল উত্তরকাশীর ধারালি গ্রাম। আর 24 ঘন্টার মধ্যেই বুধবার সকালে ফের মেঘ ভাঙা বৃষ্টির জেরে হরপাবান নামলো হিমাচল প্রদেশের কিন্নর কৈলাসের ট্রেকিং রুটে। বুধবার আচমকা মেঘ ভাঙা বৃষ্টির জেরে হরপাবান ডাকে কিন্নরে। জলে তোড়ে ভেসে যায় টাংলিং নালার উপরের অস্থায়ী 2টি সেতু। আটকে পড়েন বহু পুণ্যার্থী। সীমান্ত পুলিশকে বার্তা পাঠানোয় হিমাচল প্রদেশের সরকার। দ্রুত উদ্ধার কাজে নামে আইটিবিপি এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী। পর্বতারোহণের বুট ক্যাম্পেন, আইন, দড়ি, হারনেস প্রভৃতির সাহায্যে শুরু হয় উদ্ধার অভিযান। শেষ পর্যন্ত জিপ লাইনের সাহায্যে উদ্ধার করা হয় 413 জন। উত্তরাকাশীর ধারালি গ্রামে বুধবারও চলছে উদ্ধার কাজ। গতকালের বিপর্যয় প্রাথমিকভাবে সরকারি সূত্রে বলা হয় মৃতের সংখ্যা 4, কিন্তু রাতেই খবর মেলে ধারালির কাছে একটি সেনা ছাউনি ভেসে গিয়েছে 9 জন জওয়ান নিখোঁজ। ধারালির থেকেই এখন পর্যন্ত নিখোঁজ সংখ্যা শতাধিক। পাশাপাশি গ্রামটিতে ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকের আটকে রয়েছেন বলেও আশঙ্কা করছেন প্রশাসন। এই পরিস্থিতি উদ্ধারের কাজে পুলিশের সাহায্য নেওয়া হচ্ছে। মঙ্গলবার
দুপুর 4:45 ধারালিতে শুরু হয় মেঘ ভাঙা বৃষ্টি। ক্ষীরগঙ্গা নদীর দুকুল ছাপিয়ে জলের স্রোত নেমে আসে ধারালি গ্রামে। বড় খড়কুটোর মতো ঝাঁসিয়ে নিয়ে যায় গোটা গ্রামকে। কাদা মাটি এবং জলের তোড়ে ভেসে গিয়েছে 40-50টি বাড়ি, হোটেল, যাত্রী বোঝাই গাড়ি, উপড়ে গিয়েছে বড় বড় গাছপালা। ধারালি বাজারে একটা বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধারালির কাছে পাটওয়ারিতে প্রায় 150 মিটার রাস্তা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এরই মাঝে বুধবার ফের বৃষ্টিপাত শুরু হয়েছে উত্তরকাশীতে, ফলে ব্যাহত হয়েছে উদ্ধার কাজ। একটু যত্নেই সারবে মনের আশু। মনের ক্ষত বোঝা যায়। বয়স সন্ধিকালে সেই যন্ত্রণায় কথা কাউকে ফুটে বলা যায় না। অগোচরে সেই ক্ষত বাড়তে থাকে গভীর হতে। এই সময় যদি কেউ হাত ধরে, একটু ভরসা জোগায় বা মুখ দেখে বুঝে নেয় মনের যন্ত্রণা কথা, তাহলে নিরাময় হতে পারে। এইভাবেই বয়ঃসন্ধির মধ্য দিয়ে যাওয়া ছেলে মেয়েদের একটু বাড়তি যত্ন নেয়ার কথা জানালেন মনোবিদ আশিস চট্টোপাধ্যায় ও সমাজকর্মী জনার্দন মাঝি। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে বুধবার মানবাজার গার্লস হাই স্কুলের কিশোরীদের নিয়ে মনের অসুখ সংক্রান্ত একটি শিবির করেন। সেখানে তারা ব্যাখ্যা করেন, অনেক সময় কিশোরী নিজে বুঝতে পারে না তাদের আসলে কি হয়েছে। ধীরে ধীরে দৈনন্দিন নানা কাজকর্মের প্রতি অনাগ্রহী হয়ে ওঠে, মনমরা হয়ে পড়ে, স্কুলে আসা বন্ধ করে, বন্ধু বান্ধবদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ধীরে ধীরে হতাশা তাদের গ্রাস করে, আত্মহত্যার চিন্তা মাথায় আসে, বুক ধড়ফড় করা, অবাস্তব বিষয় নিয়ে ভাবনা, কাউকে প্রাণে মারার চিন্তা কথা ইত্যাদি মনের অসুখের উপসর্গ। এই পর্যায়ে কেউ যদি সহযোগিতা হাত বাড়িয়ে দেয় তাহলে নিরাময় সম্ভব। মনোবিদ আশিস চট্টোপাধ্যায়ের কথায়, বয়ঃসন্ধিকালে অধিকাংশ ছেলে মেয়ে আবেগ দ্বারা চালিত হয়। এই সময় তাদের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। কেউ মানসিক সমস্যায় শিকার হলে স্বাস্থ্য বিভাগের টোল ফ্রি নম্বর 14,416 যোগাযোগ করা মনোবিদের বিশেষ পরামর্শ নিতে পারে। 3 মাসে মৃত্যু 441 জন ঝাড়গ্রাম। কোথাও বজ্রপাত তো কোথাও জলে ডোবার ঘটনা, আবার কোথাও সাপের ছোবল। গত 3 মাসে ঝাড়খণ্ডে নানা ধরনের প্রাকৃতিক কারণে 431 জন প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার সরকারি তরফে এমনটা জানানো হয়েছে। বজ্রপাত মৃত্যু হয়েছে 180 জনের এবং 161 জন জলে ডুবে প্রাণ হারিয়েছে। 80 জনের প্রাণহানি হয়েছে সাপের ছোবলে। এছাড়া বন্যা এবং বৃষ্টি সংক্রান্ত দুর্যোগ তো রয়েছে। সব মিলিয়ে 1 মে থেকে 31 জুলাই পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 431 জন। রাজ্যের দুর্যোগ মোকাবিলা দপ্তরের সচিব রাজেশ কুমার শর্মা এদিন এমনটাই জানিয়েছেন। নমস্কার, আমি এখানেই শেষ করলাম খবর। ঠিক আছে, তাহলে আর তো কেউ খবর দারুণ হয়েছে কৃষ্ণাদি। খবর পাঠ করার মতো আর তো কেউ নেই। ভালো হয়েছে। এবার তাহলে আমরা অনুষ্ঠান যার 2 মিনিটের মধ্যে করুন। অপর্ণা ম্যাডাম। হ্যাঁ, ছোট করে করছি। একদম 2 মিনিটের মধ্যে যেটা বলবেন, 2 মিনিট। সবাইকেই বলছি, আর সময়টা চলে গেছে তো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে ছোট্ট একটা গান নিবেদন করছি। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে
পারে, ঘড়ি বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসো। তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে, এমন ব্যাকুল করে ওকে তোমারে কাঁদে যারে ভালোবাসো। তোমার ভাবনা কিছু নাই, কে যে তোমার সাথীর সাথী ভাবি মনে তাই। তুমি মরণ ভুলে সে কে অনন্ত প্রাণ সাগর, অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। সবাইকে প্রণাম জানাচ্ছি। ম্যাডাম, হ্যাঁ আমাকে একটু চলে যেতে হয়েছিল, ডাক ছিল, হয়ে গেছে কাজটা। ঠিক আছে, হ্যাঁ তাহলে বলছি আমি। 84 বছর অতিক্রান্ত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে মৃত্যু দিবস 22শে শ্রাবণ। নশ্বর দেহ নিয়ে তিনি এসেছিলেন, নশ্বর দেহের অন্তত হবেই, কিন্তু আজকে তার অমরত্বের পুজো করি, তার অনন্ত প্রাণ, সেখানে তার মৃত্যু হয় না। এবং তারই একটি কবিতার মধ্যে তিনি জন্ম এবং মরণ সম্বন্ধে বলেছেন, এবং তিনি বলেছেন যে অমরত্বের অন্ধ কুয়োয় কে পড়ে থাকতে চায়, আমি নতুন নতুন ভাবে এসে সেভাবেই থেকে যাব আর কি। যুগে যুগে বিভিন্ন যুগে যুগে মানুষের মনে মনে সে জগৎ যেটা, সেটা শুধু মানে স্থলভাগের পৃথিবীর জগৎ নয়, মানুষের মনের জগতেও বিভিন্ন মানুষের মনের জগৎ, বিভিন্ন জগৎ, সেখানেও আমি নব নব রূপে থেকে যাব, মৃত্যু হয় না। কাজেই উনি অনন্ত প্রাণ, আমি তার কবিতা দিয়েই বলছি। জন্ম ও মরণ সে তো সেদিনের কথা, বাক্যহীন যবে এসেছিনু প্রবাসীর মতো এই ভবে, বিনা কোনো পরিচয় রিক্ত শূন্য হাতে একমাত্র ক্রন্দন সম্বল লয়ে সাথে। আজ সেথা কি করিয়া মানুষের প্রীতি, কণ্ঠ হতে টানি লয় যত মোর গীতি। এ ভুবনে মোর চিত্তে অতি অল্প স্থান নিয়েছ হে ভুবননাথ, সমস্ত এ প্রাণ সংসারে করেছ পূর্ণ। পাদপ্রান্তে তব প্রত্যহ যে ছন্দে বাঁধা গীত নব নব দিতেছি অঞ্জলি, তাও তব পূজা শেষে লবে সবে তোমার সাথে মোরে ভালোবেসে, এই আশাখানি মনে আছে অবিচ্ছেদে। যে প্রবাসে রাখো সেথা প্রেমে রাখো বেঁধে, নব নব প্রবাসেতে নব নব লোকে বাঁধিবে এমনই প্রেমে, প্রেমের আলোকে বিকশিত হব আমি ভুবনে ভুবনে নব নব পুষ্প দলে। প্রেম আকর্ষণে যত গূঢ় মধু মোর অন্তরে বিলাসে, উঠিবে অক্ষয় হয়ে নব নব রসে। বাহিরে আসিবে ছুটি অন্তহীন প্রাণে, নিখিল জগতে তব প্রেমের আহ্বানে। নব নব জীবনের গন্ধ যাব রেখে, নব নব বিকাশের বর্ণ যাব একে। কে চাহে সংকীর্ণ অন্ধ অমরতা কূপে, এক ধরাতল মাঝে শুধু এক রূপে বাঁচিয়া থাকিতে। নব নব মৃত্যু পথে তোমারে পূজিতে যাব জগতে জগতে। তিনি রয়ে গেলেন সবার মাঝে, মৃত্যুহীন প্রাণ। খুব ভালো হয়েছে পম্পাদি। বিমলা ম্যাডাম, হ্যাঁ পুরো গান যদি হয় তাহলে পুরো না দরকার নেই, একটুখানি করবেন। কবিতা হলো ছোট ছোট সবাইকেই বলছি আর কি।
আজ 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে ওনারই গান দিয়ে আমার একটা ছোট্ট শ্রদ্ধার্ঘ্য। আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে, তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। আছে দুঃখ আছে মৃত্যু তবু প্রাণ নিত ধারা হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত কুঞ্জে আসে বিচিত্র রাগে। আছে দুঃখ আছে মৃত্যু তরঙ্গ মিলায় যায় তরঙ্গ উঠে, কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে, নাহি ক্ষয় নাহি শেষ নাহি নাহি দৈন লেশ, সেই পূর্ণতার পায়ে মনস্থান মাগে। আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে, তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। আছে দুঃখ আছে মৃত্যু। নমস্কার। কৃষ্ণা ঘোষ ম্যাডাম। শুভ সন্ধ্যা। কবির প্রয়াণ দিবসে চোখ ভরা অশ্রু, হৃদয় ভরা শ্রদ্ধা তার চরণে সমর্পণ করে শুরু করছি। কবিগুরু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সাহিত্য চর্চা করে গেছেন। মৃত্যুর কিছুদিন আগেও তিনি লিখে গেছেন একের পর এক গভীর ও দার্শনিক ভাবনায় পরিপূর্ণ কবিতা। এইসব কবিতায় মৃত্যুকে শুধুমাত্র তিনি ভয় বা শোকের দৃষ্টিতে দেখেননি, বরং এক আত্মিক পরিণতি, এক রূপান্তর হিসাবে তিনি দেখেছেন। এইরকম একটি কবিতায় মরণ রে তুহু মম শ্যাম সমান, এটা গীতাঞ্জলির কবিতা। রচনাকাল 1909, প্রথম প্রকাশ হয়েছিল 1910-এ। বাংলাতে লিখেছিলেন গীত কবিতা, ভক্তিমূলক ও দার্শনিক কবিতা। এই কবিতায় তিনি বলেছেন যে এখানে মৃত্যুকে তিনি কালো ভয়ের প্রতীক হিসাবে দেখেননি। তিনি মৃত্যুকে তুলনা করেছেন তার প্রিয় শ্যাম অর্থাৎ কৃষ্ণ বা প্রভুর সঙ্গে। এই তুলনার মাধ্যমে তিনি বলেছেন মৃত্যু এক প্রিয় সত্য, এক মুক্তির দরজা। এখানে কবি মৃত্যুকে স্মরণ করে বলেছেন যে এই কবিতায় তিনি বলেছেন যে মৃত্যুর মাধ্যমে তার চির আকাঙ্ক্ষিত ঈশ্বরের সঙ্গে তার মিলন ঘটবে। সেই জন্য মৃত্যুকে তিনি কখনোই কালো অন্ধকার বা ভয়ের চোখে দেখেননি। তার লেখা একটি কবিতা পরিচয়, এই কবিতার কিছু অংশ আমি পাঠ করছি। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নতুন হাওয়ার বেগে, তোমরা শুধিয়েছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে।
নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম জীবনের যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। নমস্কার। কৃষ্ণাদি দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে কৃষ্ণাদি। থ্যাংক ইউ। শিউলি ম্যাডাম, হ্যাঁ আজ রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম মৃত্যুবার্ষিকীতে আমার একটি কবিতা। 22শে শ্রাবণ। 22শে শ্রাবণ চলিলে তুমি প্রান্ত থেকে ও প্রান্তে হইতে অমর, নতুন সাজে সজ্জিত হয়ে চোখের জলে নৌকো বেয়ে শূন্য করি ঘর, নাড়াচাড়া করি তুলিয়া লিখন তোমারে পড়িতে চাই। কোথা তুমি, কেন তুমি, কোথা তুমি নাই? পশ্চাতে কহিল কেহ, ছাড়িয়াছি শুধু দেহ, রেখেছি সকলই কিছু, সঞ্চিত যা ছিল পিছু, বুদ্ধি ভরে খুঁজে নাও শুধু। ব্যথিত প্রিয়ার মুখ, হারানো মায়ের সুখ, আমারে আমারে পড়িতে পারো। শরতে শিউলি কেন, বসন্তে কোকিল, বধুর চোখে জলের রেখা, উত্তর পাবে তারও। দুঃখেতে হও না কাতর, দুহাত ভরে চাও যদি সুখ, দুঃখের লও বরি। যেখানে যা আছে যত শোক তাপ, শিক্ষারে লও ভরি। শত শত বছরের শত কোটি উত্তর, কেতাবের লেখনীতে খোঁজো অতি সত্বর। তবুও বলি ওগো কবি, তুমি বারে ফিরিয়া এসো, এসো সাঁঝের তারায় এসো, এসো ভোরের আলোয় এসো। মূর্ছিতা মাতা, লাঞ্ছিতা কন্যা, দেশদ্রোহীর তেজ, লেখনীর তেজে জ্বলুক অনল, দূর হোক সব ভেক। এসো কবি এসো, শত মুশকিল আসান করি, বলো তুমি এবার তো হাসো। নমস্কার। দারুণ দারুণ হয়েছে। থ্যাংক ইউ। স্যার কি কি দেওয়া যাবে আবৃত্তি করতে? হ্যাঁ আবৃত্তি, হ্যাঁ আচ্ছা ছোট করে করবি। ঠিক আছে, একদম ছোট করে করুন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, একটু ছোট করে করবেন। দেবাশিস স্যার কালকের জন্য আহ্বান করে দেবেন সবাইকে একবার। হ্যাঁ একবার বলে নি বলছি মতন কালকে সকালবেলায় আমরা 8:30টায় ক্যাফেতে মিলতে হবে। বলছি স্যার, বলছি একটা কথা বলছি, একটু আগে অ্যানাউন্স করে গেল যে কাল এখানে রাস্তায় কাজ হবার জন্য সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত ময়রাপুকুর থেকে রশিদগঞ্জ রাস্তা বন্ধ থাকবে। ঢালাইটা হবে ওইদিকে, ওইদিকে ঢালাইয়ের কাজটা হবে। তো আপনি এক কাজ করতে পারেন, যদি এ থাকে ওই এদের তারকাদের যে রাস্তাটা আছে, হ্যাঁ ওই গলিটা হয়ে ঢুকে আমি বাঁ দিকে চলে আসতে পারেন এদিক দিয়ে। ও আচ্ছা আচ্ছা। অথবা কি আছে সার্কাস পল্লী হয়ে সকালে কি আছে কালকে? হ্যাঁ না একজন আছে না, পঞ্চাশটা এটা পরে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এই বেণীমাধব বাবু করুন। নমস্কার, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ প্রয়াণ দিবস হিসেবে তারই লেখা সোনার তরী কবিতার
কিছু অংশটা আপনাদের পড়ে শোনাচ্ছি। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভরা ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা, পর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল উড়িছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারে ছোট ক্ষেত আমি একেলা। নমস্কার। ধন্যবাদ। আচ্ছা, বলছি কালকে সকালে কি আছে? সকালে ওই যে রাখি পূর্ণিমার অনুষ্ঠান, রাখি পরানো হবে সকালবেলায় স্ট্যাচুতে 8:30 থেকে। দুবারই হবে, বিকেলবেলা